বর্তমানে এমন এমন ঘটনা ঘটে যা আমাদের অতীতের স্মৃতিকে জাগিয়ে তোলে। তেমনই একটা গল্প শোনাতে চলেছি আজ আপনাদের। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গল্পকথায় বর্ণালী চ্যানেলে সবাইকে স্বাগতম। গল্পটা পুরো শোনার জন্য অনুরোধ রইল। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ শোনাতে চলেছি তারাপদ রায়ের ছোট গল্প সিঁদুরে মেঘ। এর মধ্যে কিছুদিন আমাকে হুগলিতে চাকরি করতে হলো। প্রয়োজন মতো হুগলিতে থাকতাম, আবার সুযোগ সুবিধা হলে কলকাতা থেকে যাতায়াত করতাম। রেলগাড়িতে হাওড়া থেকে ঘণ্টাখানেকের রাস্তা। জানলার ধারে একটা সিট পেলে ভালোই লাগতো। একদিন সন্ধ্যাবেলা হুগলি থেকে কলকাতায় ফিরছি। মাঝপথে মানসকুণ্ড আর ভদ্রেশ্বরের মধ্যে একটা জায়গায় রেলগাড়ির কামরার জানলা দিয়ে দেখলাম গাছপালার আড়ালে একটু দূরে কোথাও যেন আগুন লেগেছে। লোকজনের চিৎকার চেঁচামেচি, এমনকি দমকলের গাড়ির ঘণ্টাও যেন শুনতে পেলাম। রেলগাড়ি তো আর মাঝপথে দাঁড়ায় না, যেমন যাওয়ার লাইন ধরে চলেই গেল। আমি জানলা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আগুনের দিকে তাকিয়ে রইলাম। আগুনের লেলিহান শেখা গাছপালার মাথার উপর লাফিয়ে উঠেছে। এখন উত্তরে হাওয়ার সময়। উত্তর থেকে দক্ষিণে আগুনের জিভ বরাবর একটা নীল ধোয়া নদীর মতন এঁকে বেঁকে আকাশের মধ্যে ভেসে যাচ্ছে। আগুন দেখে মনে পড়ল, ছোটবেলায় আমাদের বাড়িতে একবার আগুন লেগেছিল। তখন আমার বয়স বড় জোর 10-12 হবে। মাঝরাতে হইচই চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে উঠে দেখেছিলাম আমাদের উঠোন ভর্তি লোক। তাদের প্রায় প্রত্যেকেরই হাতে জলের বালতি। অনেকেই সামনের পুকুর থেকে বালতিতে জল ভরে ছুটে আসছে। আগুন তখন প্রায় নিভে গেছে। সারা উঠোনে জল কাদা আর ছাই। কোনো একটা পোড়া পোড়া গন্ধ। সেই পোড়া পোড়া গন্ধটা আজকেও রেলগাড়ির জানলার চকিতে ভেসে এলো। আমার সবচেয়ে ছোট ভাই বাচ্চু, সে এখনো দেশের মানে বাংলাদেশের বাড়িতেই থাকে। সে ছেলেবেলা থেকেই খুব দুর্বল, রোগা। শহরের বাজারে খাঁটি দুধ পাওয়া যায় না বলে গ্রাম থেকে আমাদের নায়েব মশাই বাছুর সমেত একটা দুধালা গরু পাঠিয়েছিলেন বাচ্চুর দুধ খাওয়ার জন্য। গরুটা প্রায় 4 সের দুধ দিত দুবেলায়। তত দুধ অবশ্য বাচ্চু একা খেত না, আমরা বাড়ি শুদ্ধ সবাই সে দুধ খেতাম। আমাদের শহরের বাড়িতে এর আগে এখনো গরু পোষা হয়নি। গরুটা আসার পরে রান্নাঘরের পিছনে জাম গাছের তলায় পাটকাঠির বেড়া দিয়ে ছেঁচা বাঁশের চালা বানিয়ে গরুটার জন্য গোয়ালঘর করা হয়েছিল। গরুটা এসেছিল বর্ষার আগে। বর্ষাকালে ঘাসের অভাবে এবং জলকাদায় গরুদের একটু কষ্ট হয়, কিন্তু তারা সবচেয়ে কষ্ট পায় বর্ষার পরে। শীতের শুরুতে কার্তিক অঘ্রাণ থেকেই আমাদের ওখানে ভীষণ মশা আর ডাঁশের উপদ্রব। ডাঁশ হচ্ছে মশার চেয়ে বড় জাতের কালো পোকা। গরুর পায়ে বাসা বাঁধে, রক্ত চুষে গর্ত করে ঘা করে ফেলে। এই সময় গোয়াল ঘরে প্রতি সন্ধ্যায় ভিজে খড়ের আগুন দিয়ে ধোয়া করে মশা আর ডাঁশ তাড়ানো হতো। একে বলে সাজাল দেওয়া। সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো, শঙ্খ বাজানোর মতোই গরুওয়ালা বাড়িতে নিত্যকর্ম ছিল গোয়ালের সাজাল দেওয়া। সেই সাজাল থেকেই কি করে গোয়াল ঘরের পাটকাঠির বেড়ায় আগুন ধরে যায়। আমাদের পাশের বাড়ির রাসমণি জেঠিমার হাঁপানির অসুখ ছিল। মাঝে মাঝে সারা রাত জেগে থাকতেন। তার শোয়ার ঘর ছিল আমাদের গোয়াল ঘরের পিছোপিছি হাত 25 দূরে। ভাগ্যিস রাসমণি জেঠিমা আগুন লাগা মাত্র দেখতে পেয়েছিল এবং চিৎকার করে উঠেছিলেন, তাই আগুন ছড়াতে পারেনি। গরু বাছুর তো রক্ষা পেয়েছিল, আমরাও পেয়েছিলাম।
আগুন একবার ছড়িয়ে পড়লে কি হতো কে জানে। তবে গোয়ালঘরের দুদিকের বেড়া আর চালের কিছুটা অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছিল। সেই আগুন লাগার রাতটা এতদিন পরে কেমন যেন উৎসবের মতো মনে হয়। ব্যাপারটা অল্পের ওপর দিয়ে গিয়েছে বলে সবাই হালকা কথাবার্তা বলছে। ব্রজদা আমাদের মালি, যে গোয়াল ঘরে সাজাল দিয়েছিল, তাকে সবাই ভবিষ্যতে আরো সাবধান হবার উপদেশ দিচ্ছে। এর মধ্যে কয়েকজন এসে মাকে বলল, বৌদি খুব হুজ্জুত গেল, চা খাওয়ান। মা বলল, দুধ নেই। সদ্য আগুন থেকে বেঁচে যাওয়া গরুটাকে দুইয়ে আধ গ্লাস দুধ তক্ষুনি নিয়ে আসা হয়। মা তখন বলল, স্টোভ ধরাতে হবে, দেশলাই দেখছি না, এক্ষুনি আগুন লাগবে। একজন বলল, এইমাত্র এত আগুন ছিল বৌদি, আপনাদের বাড়িতে আগুনের অভাব? এতকাল পরেও অল্প অল্প মনে আছে। পরদিন সকালবেলা ঠাকুমা বললেন, গরুটার দুধ এখন কমে গেছে, গায়ে পাঠিয়ে দিলেই হয়। এখানেই বা থাকবে কোথায়, গোয়ালঘর তো পুড়ে গেল, আবার বাচ্চা হলে নিয়ে আসা যাবে। ঠাকুমার কথা সবাই মেনে নিল, কিন্তু অসুবিধা হলো অন্য জায়গায়। যে শিশু বাছুরটি তার মায়ের সঙ্গে আমাদের বাড়িতে এসেছিল, সে বাড়ির হৃদয় অনেকটাই দখল করে নিয়েছে সেই 6 মাসে। তাছাড়া গতকালের আগুনে তার মায়ের কিছু না হলেও তার পিঠের ডান দিকে একটু লোম পুড়ে গেছে, আরও গোটা 2 জায়গায় ছেঁকা ছেঁকা দাগ। কাল রাতেই তার পিঠে ঠাকুরদা হলুদ গুঁড়ি দিয়ে নারকেল তেল মাখিয়ে দিয়েছিলেন। আজ এখন ঠিক হলো, তবে পশু হাসপাতালে পাঠানো হবে আর তার মা গ্রামে ফিরে যাবে। বাছুরটা ছিল হিরে বাছুর, ষাঁড়, পুরুষ বাছুর। আমাদের দেশে তখন সব ষাঁড়ের নামই ছিল শিবলাল, ষাঁড় বাছুরের নাম শিবু। কখনো কখনো গায়ের লোম মিশমিশে কালো হলে কালু, লাল হলে লালু। এ বাছুরটা ছিল সাদা, তাকে বাড়ির সবাই শিবু বলেই ডাকত। আবার আগুনে পুড়ে তার পিঠের সাদা লোমের নিচে লালচে চামড়া দেখা যাচ্ছিল। এবার ওর নতুন নাম দিলে ঠাকুমা, আখা। আমাদের ওখানে আখা মানে উনুন, হয়তো আগুনে পোড়ার জন্যই আখার এই নতুন নাম হয়েছিল। পরদিন দুপুরে আখার মা গ্রামে ফিরে যাওয়ার পরে আমি আর দাদা দুজনেই গিয়ে আখাকে পশু হাসপাতালে নিয়ে এলাম। দৈনিক সকাল বিকাল আমি আর দাদা হাসপাতালে আখাকে নিয়ে দেখাতে আসতাম। পোড়াটা তেমন মারাত্মক কিছু ছিল না। দিন 10-12 বাদেই আখাকে ছেড়ে দিল। আখা বাড়ি ফিরে এলো। এখন আর গোয়াল ঘরটা নেই, সারা বাড়িটাই তার চত্বর। টুকটুক ঘুরঘুর ঘুরে বেড়ায়, শুধু দাদা মাঝে মাঝে তাকে একটু অত্যাচার করে। যদি কোনোদিন বিকেলে পশ্চিম আকাশে মেঘ করে ঠিক সূর্য ডোবার আগে যখন কালো মেঘগুলো লালচে রঙের হয়ে যায়, দাদা আখাকে গলায় দড়ি দিয়ে বাড়ির সামনের পুকুরের পশ্চিম পাড়ে মাঠের মাঝখানে নিয়ে যায়। দেখে আখা ভয় পায় কিনা। কারণটা আর কিছু নয়, দাদা নাকি কোথায় পড়েছিল ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। কিন্তু আখা লালচে বা সিঁদুরে মেঘ দেখে মোটেই ভয় পেত না। কালো ড্যাগডেবে চোখ সে পশ্চিম দিগন্তের দিকে তাকিয়ে থাকত। এরই মধ্যে এলো ভয়ঙ্কর 50 সাল। 1350-এর মন্বন্তর নয়, 1950-এর দাঙ্গা। নতুন সীমান্তের এপার ওপারে, এ জায়গায় ও জায়গায় পুরনো দেশ আগুনে জ্বলতে লাগলো। কলকাতা, ঢাকা, বরিশাল, আসাম সব জ্বলতে লাগলো। আমাদের সামান্য শহরের সে আগুনের আজ একটু লেগেছিল। আমাদের বাড়ির সামনের পুকুরের ওপারে শেষ মাথায় বিপ্রদাস চৌধুরীর বাড়ি, ফাঁকা বাড়ি, অনেকদিন সেখানে কেউ থাকে না।
একদিন শেষ রাতে হইচই শুনে আমরা বাড়িসুদ্ধ সবাই দৌড়ে এসে বারান্দায় দাঁড়িয়ে দেখলাম বিপ্রদাসবাবুর বাড়ি আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুনের লেলিহান শিখা গাছপালার মাথার উপরে উঠে গেছে। একটা নীল ধোঁয়ার নদী বয়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে। গোয়ালঘর ছিল না বলে আমাদের রাখা তখন দালানের বাইরে বারান্দায় ঘুমোতো। হঠাৎ ওই আগুন দেখে সে কেমন হকচকিয়ে গেল। দাদা বহুদূর সিঁদুরে মেঘ দেখিয়েও যা করতে পারেনি, এবার তাই হলো। সে সোজা আগুনের উল্টো দিকে লম্বা ছুট দিল। আমি আর দাদা তার পিছনে পিছনে আখা আখা করে ছুটলাম। কিন্তু আমরা কিছু বুঝবার আগেই সে সিনেমা হল কাছারি বাস স্ট্যান্ড পার হয়ে ফাঁকা মাঠের মধ্যে নেমে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে দিগন্তে বিলীন হয়ে গেল। জীবনে আর কোনো দিন আখার সঙ্গে আমাদের দেখা হয়নি। আখাকে আমরা আর খুঁজে পাইনি। এরই মাত্র ট্রেনটা হাওড়া এসে থামলো। এতদিন পরে আখার কথা মনে পড়ল। আমার এই মনে পড়াগুলো কেমন যেন, দিনকালও কেমন যেন পড়েছে। আবার সিঁদুরে মেঘের কথা মনে পড়ে।